একটি বাদরের পা আছে যেটি হাতের উপর রাখলে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে অনেক গহীন রহস্য। সেই রহস্যগুলি কি শুনতে চান? অথবা ধরুন কোনো মানুষ মারা গেছে, সেই মৃতপ্রায় মানুষের আত্মা তার শরীরে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তি কি সম্ভব? বা কোনো আত্মাকে কি কোনো মৃত শরীরে বন্দি করে রাখা সম্ভব? কিশলয় ছোটবেলার সাথীর আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায় সৃষ্ট দুটি ভৌতিক কাহিনী, বাদরের পা এবং বন্দি আত্মার কাহিনী। তবে শুরু করছি। অবনীবাবু বলছিলেন, আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি। সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটার কিছুই নয়, বাদরের একখানা পা। সুরেন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরদেহ শুকিয়ে রাখে, সেই রকমই কোনো উপায়ে এই বাদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার আপনার ঘেন্না করে না? এ বাবা, মা গো মা। সুরেনবাবু শোধলেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকে 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি? এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম দুটি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তাই ঘটবে। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয় তাহলে তা বলতে হবে যে এর শক্তি এখনো পুরোয়নি। এখনো আরেকজন লোকের কাছে 3টি ইচ্ছা প্রকাশ করতে পারে। তা পারে। তাহলে ওটা আমাকে দিন না কেন? অবনীবাবু আতকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রু কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাগুড়ি কথা বিশ্বাসই করি না। তো দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাকুক, কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। হ্যাঁ, তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না। প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো? আমাদের তো কোনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটি ইচ্ছা আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতিনেক ঘর তৈরি করলে ভালোই হয়। এর জন্যে 1,000-5 টাকা দরকার। সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 1,000-5 টাকা দরকার? তা আবার ভাব নাকি, এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের 1,005 টাকা দরকার,
বুঝেছ? 5,000 টাকা। আহ! তারপরেই তিনি আর্তনাদ করে বাদরের পাখানাকে টেবিলের উপর ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি অমন করে উঠলে কেন? আমার ঠিক মনে হলো বাদরের পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠলো। ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করো না। খাবে চলো, চলো খাবে। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একটা বাদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলো তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো? ভালো করে খুঁজে দেখেছো তো? বাদরটা হয়তো হয়তো আমাদের টাকা দিত। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, দেখো দেখো, হ্যাঁ ওই দেখো দেখো দেখো। বাগানের একটা বট গাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার ঘোষদের বাড়িতে দুটো বাদর আছে জানো না? একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই: প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক বাঘের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলেন, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। 1 মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন। তাদের চোখে কোনো ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো ওগো, সেই বাদরের পাটা কোথায় গেল? বাদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। না না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই। ওসব 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 বাজে বাজে আজগুবি ব্যাপার। না না না, আমি আমার ছেলেকে চাই। আমি আমার ছেলেকে দেখতে চাই। কি তুমি আবল তাবল বকছো বলো তো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনি আসতো। না 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 না, আমি তাকেই দেখব।
আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখন নিয়ে আসবে, এখন নিয়ে আসবে। শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছেটা ফলেছে দৈব গতিকে, বাদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই, অসম্ভব কখনো সম্ভব হয় না। তাহলে 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 তুমি আমার কথা, তাহলে তুমি 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 আমার কথা রাখবে না? হ্যাঁ, তুমি আমার কথা রাখবে না? বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না, তখন আর কি করি বলো? এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো গো করে উঠল। একটি টিকটিকির দেওয়ালের উপর টিকটিক করে ডাকলো। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, বাদরের পায়ের কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ হলো। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন, ব্যগ্র স্বরে বললেন, ও ও কে কে দরজা খুললে? এই, ও ও কে দরজা খুললে? হ্যাঁ? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না না গো না, আমার আমার অমিয় আসছে। হ্যাঁ, আমার আমার অমিয় আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি। হ্যাঁ, সিঁড়িতে সিঁড়িতে তার তার পায়ের শব্দ শুনছো না? হেই, শুনছো না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যই অমিয় আসে, তাহলে তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন। আমার ছেলে আমি ওকে আমি আর দেখতে চাই না, দেখতে চাই না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, বাইরে বাইরে কেউ নেই, কিন্তু কিন্তু সদর দরজাটা খোলা। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত বাদরের পা। গল্পটিতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলি জেনে নেওয়া যাক। অবনীবাবুর চরিত্রে দীপঙ্কর, সুরেনবাবুর চরিত্রে অয়ন, সুরমার চরিত্রে আর.জে. প্রান্তিকা, ডাকপিয়নের চরিত্রে অয়ন, চিঠি উজ্জ্বল। শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, হেমেন্দ্র কুমার রায় রচিত বন্দি আত্মার কাহিনী। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট
অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পশারও যে আছে, নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে। খুব জোরে তর্ক চালিয়েছি। আমিও বুঝবো না, অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় বিষম গোলমাল বাঁধল। সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি পথের ওপাশের ফুটপাথের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনেরই বিশেষ বন্ধু। ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বলল, উনি বারান্দার ওপর পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলুম। তারপর বৈঠকখানায় তক্তাপোষের উপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলুম গতি সুবিধের নয়। সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ এটা অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে। বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা কি করব? বললুম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যেই নিন মারা পড়বেন। আমি বললুম, অনন্তবাবু, যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এখনই তারে খবর দিন। ঠিকানাও জানি, তারও যেন করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা পড়বেন। হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয়ও নেই। সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে। তো মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব। এতক্ষণে মৃত্যু ওর দেহের ভিতরে প্রবেশ করেছে, উনি মারা পড়লেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব? ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন, আপনি কি বলছেন? আমি হতভম্বের মতন অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলাম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা জানেন তো? বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে, কিন্তু তার কথা এখন কেন? আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে ফল কি হবে? সুরেন বাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন?
মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে যোগ ও নিদ্রায় একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে। সেটা যে কি তা আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গভীরভাবে বসে রইলেন, তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলুম। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তরই হলো না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, কি? তোমার কি কষ্ট হচ্ছে? না। তবে জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে পড়লেন, হ্যাঁ। তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আমায় আর ডেকো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। তবে তুমি ঘুমাও, কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো, তোমাকে সাড়া দিতেই হবে। সুরেনবাবুর দুই চোখ বুজে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব, তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসব, যদিও জানি অসম্ভব, সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আসছি। পরদিনের সকাল। বহুকাল ধরে প্রেত তত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোরামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম বৈঠকখানার সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডে ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাত্রে মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে। তার দুই চোখ বোজা, মুখ হা করা, মুখ হা করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এইবারে ওর সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলে মেয়েরা আসুক। সে কি, ততক্ষণে দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আরেকবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, আমরা কখনো কথা বলে? সুরেন, সুরেন, আমি ডাকছি। সুরেন, সাড়া দাও। সুরেন,
স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেনবাবু ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জিপখানা করছে যেন ছটফট। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হা করা মুখ বিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোলো। আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরি গুহার অতলতার ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না না, আমি ঘুমাচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, এখন আপনার কোনো বক্তব্য আছে? ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন, না। সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো? ভয়ানক। মানুষের গলার ভিতর থেকে যেন বিভৎস আওয়াজ বেরোতে পারে, এটা ধারণারও অতীত। ও তো মানুষের কণ্ঠস্বর নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। কিন্তু ও ধ্বনি আসছে সুরেনেরই গলার ভিতর থেকে। সুরেনকে আর ব্যস্ত করব না, ও এখন ঘুমিয়েই থাক। বোধহয় পরশু দিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আর একবার আপনাকে ডাকবো। আসবেন তো? নিশ্চয়ই আসবো। এই যে এক অচেনা অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আসবো। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। ক্রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভিতরে গিয়ে ঢুকলুম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে ও এক মেয়ে। সকলেরই চোখে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। মুদিত চোখে তিনি মূর্তির মতন স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমনই ভাবেই আছে। হৈমবতী গতকল্য এসেছেন। হিসাব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গ্রীষ্মকাল, তাই এই বছর পড়েছে আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে, এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আড়ষ্ট হয়ে গেলেও তা একটু পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বলল, এই যে আপনারা এসেছেন, তাহলে হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। তাহলে সুরেনকে আরেকবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভিতরে জাগলো কাঁপন। মৃতদেহের উপরে খানিকক্ষণ হস্ত চালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, 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 সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হা করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন, ওগো, তুমি তাহলে সত্যি বেঁচে আছো? ছেলে মেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণনাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে। আবার টাকাটাকে কেন? বলছি তো আমি বেঁচে নেই।
হৈমবতী বললেন, ওগো, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। মৃতদেহ বলল, তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে তুমি কথা কইছো কেমন করে? আমি এখন মৃতদেহের ভেতরে বন্দী হয়ে আছি। বন্দী কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম, আর কেন? তোমার জন্যেই এই কদিন সুরেনকে যোগ নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি। এইবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপরে আশ্রে পড়ে বললেন, অনন্তবাবু, অনন্তবাবু, আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ। মনে করব আমি বিধবা নই। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া, মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ মা, তাই হোক। আরো কিছুদিন এইভাবে যাক। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করবার করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ, মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমি বাইরে গেলাম। আমি বললুম, আমারও এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও এই ইচ্ছা। চলুন আমরা বাইরে যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্তাপোষে, তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন। বাইরের লোকেরা আর ভিতরে ঢুকতে পায় না, কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেন্দ্রবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপরে বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তার ভাব ভঙ্গি ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনছেন?
আজ সুরেনের যোগনিদ্রা ভাঙবো, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এরকম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয়? প্রথমত ইচ্ছা শক্তিরও একটা সীমা আছে। এই জন্য আমাকে ডেকেছেন? আপনাকেও, ডাক্তার ঘোষকেও। তারপর আরেকটা কথা কি জানেন? নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি, এ ব্যাপারের উপরে আজকেই জবনিকা ফেলে দেব। কারোর মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা, গোড়া থেকেই যখন সঙ্গে আছেন তখন শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হলো। অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছে এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে, অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার শান্তি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলুম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিসার, নিস্পন্দ। আনন্দবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি ডাকছি। আরো 7-8 মিনিট কাটলো। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখানে নেই? না না না, তা হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো যে অন্যরকম। সুরেন, সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। এইবারে উন্মুক্ত দন্ত কণ্টকিত মুখ বিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিহ্বাখানা। সুরেন। উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিন শোনেনি এমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থা শোচনীয়। সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও। শান্ত হও? তোমরা জানো না যে দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা? আমি সেদিন কাঁদছি আর ছটফট করছি। মৃত্যুর পরেও এ কি শান্তি? আর কেন? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আজকের স্বর আরো বিকট ও ভয়ানক, এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিলুম। সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তাপোষের উপরে পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল, এবং তার চারদিক দিয়ে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ মজ্জার তরল বিবর্ণ ধারা। বিষম পুঁতি গন্ধে ঘরের বদ্ধ বাতাস বিষাক্ত। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলুম। শুনছিলেন বন্দি আত্মার কাহিনী, রচনা হেমেন্দ্র কুমার রায়। এই গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো একবার জেনে নিই। অনন্তবাবুর ভূমিকায় অয়ন, ভিড়ের লোকেদের ভূমিকায় উজ্জ্বল, ডাক্তার পি ঘোষের ভূমিকায় রাজাদিত্য, সুরেনের ভূমিকায় অঙ্কিত, হৈমবতীর ভূমিকায় অয়ন্তিকা।
আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশনে। নিজেদের অভিজ্ঞতা বা নিজেদের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। একটি বিশেষ ঘোষণা, প্রতি রবিবার আমাদের বিশেষ নিবেদনগুলি শুনতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী গল্পে। আজকের মতো বিদায়।